তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনা টিকার দ্বিতীয় চালান দেশে আসছে 22 ফেব্রুয়ারি। পাওয়া যাবে আরো 20 থেকে 30 লাখ ডোজ। মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 থেকে 20,000 টাকা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। পাবেন প্রতি মাসেই। বাংলাদেশি গৃহকর্মী আবিরনকে হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড, গৃহকর্তার কারাদণ্ড, 50,000 রিয়াল জরিমানা। মেডিকেলের প্রশ্ন ফাঁস করা স্বাস্থ্যের সাবেক মেশিনম্যান সালাম চক্রে 54 কোটি টাকার সম্পদ, ব্যাংকে 65 কোটি টাকা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। 22 ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে আরো 20 থেকে 30 লাখ করোনার টিকা আসছে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পর তিনি এ তথ্য জানান। সরকারিভাবে পর্যাপ্ত টিকা আসায় এখনই বেসরকারিভাবে আনার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। সারা দেশে টিকাদান কার্যক্রমের 8ম দিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। টিকা প্রদানের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি জানান, টিকার দ্বিতীয় চালান আসবে 22 ফেব্রুয়ারি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বিশ্বের অন্যান্য টিকার চেয়ে অনেক নিরাপদ বলেও জানান তিনি। 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। প্রত্যেক মাসে তাই হবে, আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে। কারণ আমাদের অলরেডি আপনারা জানেন আমাদের কাছে 65 লক্ষ আছে, কাজে এইটার উপরও নির্ভর করবে আমরা কি আনবো। টিকার কোনো সংকট নেই জানিয়ে পাপন বলেন, দেশের চাহিদা অনুযায়ী বিদেশ থেকে টিকা আনা নির্ভর করবে। আমাদের যে এমপ্লয়ি আছে আমরা তাদেরকে এটা এনে ফ্রি দিয়ে দেবো, এটাই ছিল আমাদের প্ল্যান ইনিশিয়েটিভ। কিন্তু সরকার যে ফ্রি দিতে পারে আমাদের মতো গরিব দেশে, এটা কখনো চিন্তাই করিনি। নাজমুল হাসান পাপন বলেন, এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে সারা দেশে টিকা দেয়া হচ্ছে। অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশের টিকা প্রদান কার্যক্রম উন্নত। টিকার এ সুযোগ সকলের নেওয়া উচিত বলেও জানান তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা প্রতিরোধী টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলা 11:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে টিকা নিয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং সময় উপযোগী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে কোভিড সংক্রমণের হার কমেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী অনেক দেশের আগে বাংলাদেশে টিকা এনেছেন এবং দেশের সাধারণ মানুষ সহ সবাই টিকা পাচ্ছেন। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন। কোভিড মোকাবেলার জন্য এই ভ্যাকসিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের জন্য আজকে আমরা কিন্তু সবাই টিকা নিতে পারছি। আমি সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো, সবাই যেন টিকাটা নেন এবং নিয়ে আমাদের দেশকে কোভিড মুক্ত করি। দেশে করোনায় আরো 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 7 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,285 জনের। 210টি ল্যাবে 24 ঘন্টায় 14,138 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 446 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.15%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,41,038 জনে। সুস্থ হয়েছেন আরও 641 জন। এ নিয়ে মোট সুস্থ 4,87,870 জন। মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবির মুখে কল্যাণ ট্রাস্টের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মুক্তিযোদ্ধাদের ভাতা অনলাইন পদ্ধতিতে বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আজ একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এখন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 1,92,532 জন। এতদিন 3 মাস পর পর ব্যাংক থেকে তাদের ভাতা সংগ্রহ করতে হতো। সেই বিড়ম্বনার অবসান হলো অনলাইনে মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে মুক্তিযোদ্ধারা প্রতি মাসেই নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে কিংবা মোবাইল অ্যাকাউন্টে পেয়ে যাবেন মাসিক ভাতা। এই ভাতা বিতরণ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে সকলের কাছে যাতে চলে যায় বা সরাসরি হাতে পৌঁছায়, সেই পদ্ধতির ভাতা আমরা বিতরণ করবার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এখন আর কাউকে অপেক্ষা করতে হবে না, কোথাও যেয়ে ধর্ণা দিতে হবে না, টাকাটা সরাসরি যা প্রাপ্য তার হাতে পৌঁছে যাবে। অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে গভর্নমেন্ট টু পার্সন G2P। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হচ্ছে 30,000 ঘর। মুজিব বর্ষের উপহার হিসেবে বাড়ানো হচ্ছে মাসিক ভাতা। আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। তবে এটা একটু করতে সময় নেবে, কারণ বাজেটে টাকা সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে, তবে এটা আমরা করে দেব। এবং সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। আর উপরে হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটা একটু আলাদা থাকলেও বা বীর উত্তম তাদের আলাদা আছে। কোনো মুক্তিযোদ্ধা অবহেলিত থাকবে না। এজন্য সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় থেকে বিএনপি সবসময়ই নির্বাচনে জালিয়াতি করেছে, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 15 ফেব্রুয়ারির মতো ভোট ডাকাতি নির্বাচন করে দলটি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। রাজধানীর রাসেল স্কয়ারে 1996 সালে 15 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের প্রতিবাদে আজ এক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 1996 সালের 15 ফেব্রুয়ারির বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন করে বিএনপি। আওয়ামী লীগ সহ ছোট বড় সব দলই একে ভোটারবিহীন ও ভোট ডাকাতির নির্বাচন হিসেবে আখ্যায়িত করে। একতরফা নির্বাচনের দিনটির স্মরণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সরকারি বাসভবন থেকে এতে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের দিনটিকে দেশের গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন আওয়ামী লীগ নেতারা। আজকে যারা গণতন্ত্রের কথা বলে, এই জিয়াউর রহমান স্বৈরাচার, একটানা 5 বছর তাকে শাসন করতে হয়েছে কারফিউ দিয়ে বাংলাদেশকে। তারা নির্বাচন করেছে হানার ভোটের নির্বাচন, সেই নির্বাচনের প্রহসন আমরা দেখেছি। যে দলের জন্ম ওই ছাউনিতে, সামরিক ছাউনিতে, ওই গোয়েন্দা বাহিনীর দ্বারা, তারা কোনোদিন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, সুষ্ঠু নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না। জিয়াউর রহমানের হানা ভোট থেকে শুরু করে 2007 সালে 1.5 কোটি ভুয়া ভোটার বানানো সহ ভোট ডাকাতির নীল নকশা বিএনপির শাসনামলের চরম নির্বাচনী অনিয়মের বহিঃপ্রকাশ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পৌরসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে সরকারের বিরুদ্ধে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলছে, অথচ 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন প্রহসনের দৃষ্টান্ত হয়ে আছে। ভোটারবিহীন নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। আওয়ামী লীগ নেতারা দাবি করেন, সন্ত্রাস ও গণতন্ত্র বিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় এই কর্মসূচির। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার উদ্যোগ নিয়ে আগুনে হাত দিয়েছে সরকার। সমাবেশে বক্তারা বলেন, এই চেষ্টা সফল হবে না, যতই ষড়যন্ত্র করা হোক সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। জিয়াউর রহমান এই দেশে থেকে, এখানে থেকে তিনি যুদ্ধ করেছেন,
তার নাম জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান বুঝতে গেলে হাত আগুনের মতো ছাই হয়ে গেলে হাত, এরা যে কত বড় একটা মহাকলঙ্কের তীব্র কপালে আঁকার চেষ্টা করছে, এখন করছে না। সংবাদে নিচ্ছে একটি বিরতি। বড় খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, জনগণের জন্য রাজনৈতিক নেতারা কি করেছেন তার হিসাব করার সময় এখন। দুপুরে বিমান বাহিনীর বরিশালের এক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, নেতারা এখন নিজেদের স্বার্থের কথা আগে ভাবেন। তিনি বলেন, 1975 সালে এক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, সরকারি কর্মচারী, মন্ত্রী, প্রেসিডেন্ট, আমরা সবাই জনগণের সেবক, আমরা জনগণের মাস্টার নই। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বর পাশাপাশি জনগণের প্রয়োজনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পদত্যাগ করলে দেশের যদি কোনো উপকার হয় তাহলে যে কোনো মুহূর্তেই পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার 4 বছর পূর্তি উপলক্ষে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাহবুব তালুকদার। এতে তিনি নির্বাচন বিষয়ে সব দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানান। 2017 সালের ফেব্রুয়ারিতে নুরুল হুদা নেতৃত্বাধীন ইসি যাত্রা শুরু করে। 2022 সালে তাদের মেয়াদ শেষ হবে। আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করলে যদি লাভ হয়, দেশের যদি কোনো উপকার হয়, তাহলে আমি যে কোনো মুহূর্তেই পদত্যাগ করতে প্রস্তুত। যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের ব্যাপারে গঠিত হয়, আমাদের কোনো কিছু বক্তব্য তো নাই। চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের মামলায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী এবং নিহত আব্দুল মাবুদের বড় ভাই আব্দুল মান্নান গতরাতে একটি মামলা করেন। মামলায় রাজীবকে প্রধান আসামি করে আরও 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে 15 জনকে। মামলার পর নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পটিয়ার 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আব্দুল মাবুদ নিহত হন। বাংলাদেশি হত্যার দায়ে প্রথমবারের মতো বিচার হলো সৌদি আরবে। গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার রায়ে প্রধান অভিযুক্ত সৌদি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রিয়াদের ফৌজদারি আদালত রোববার এই রায় দেয়। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রায়ে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে আয়েশাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর গৃহকর্তা বাসেম সালেমকে আলামত নষ্ট, আবিরনকে বাসার বাইরে কাজে পাঠানো এবং চিকিৎসার ব্যবস্থা না করায় 3 বছর 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। বারো বছর ধরে মেডিকেল এবং ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁস করে আসছে আব্দুল সালাম খানের পারিবারিক সিন্ডিকেট। স্বাস্থ্যের ছাপাখানার সাবেক এই মেশিনম্যান প্রশ্ন ফাঁস করতেন, সরবরাহ এবং টাকা আদায় করতেন খালাতো ভাই এবং অন্যান্যরা। এরা জমি বাড়ি সহ 54 কোটি টাকার সম্পদ গড়েছে। 135 ব্যাংকে সিন্ডিকেটের 9 সদস্যের 65 কোটি 23 লাখ টাকার তথ্য পেয়েছে সিআইডি। এ মাসেই তাদের বিরুদ্ধে মামলা করে অবৈধ সম্পদ জব্দের আবেদন করা হবে। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসে মামলা হয় শাহবাগ থানায়। মামলার তদন্তে সিআইডি জানতে পারে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেডিকেলেও প্রশ্ন ফাঁস হচ্ছে 2006 সাল থেকে।
2020 সালে এ চক্রের সদস্য সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর জানা যায় মেডিকেলের প্রশ্ন ফাঁসে পারিবারিক সিন্ডিকেটের তথ্য। স্বাস্থ্যের ছাপাখানা থেকে প্রশ্ন দেয় মেশিনম্যান সালাম, তার খালাতো ভাই জসিম প্রশ্ন ছড়িয়ে দেয় টাকার বিনিময়ে। গত বছরের জুলাইয়ে মিরপুর থেকে জসিম আর অক্টোবরে গ্রেপ্তার হয় এ চক্রের মূল হোতা সালাম। এরপর শুরু হয় পারিবারিক এ সিন্ডিকেটের সম্পদের খোঁজ। প্রাথমিকভাবে খবর পাওয়া যায় রাজধানীর শাহালির পিথি ভিলার। সেখানে একটি 5 তলা ও একটি 3 তলা ভবন স্ত্রীর নামে বানিয়েছেন জসিম। কিনেছেন একটি ফ্ল্যাট। মিরপুর শাহালি মাজারের সামনে শ্বশুরের নামে গড়েছেন বাণিজ্যিক ভবন। জসিম ও তার স্ত্রীর সম্পদ রয়েছে প্রায় 16 কোটি টাকার। ভাড়া আমি একবার দিচ্ছি ম্যানেজারের কাছে, ওই যে দারোয়ানের কাছে। যে মালিক আসে না বাসায়, মাঝে মধ্যে 2-1 দিন আসে। খোঁজ মেলে এ সিন্ডিকেটের 9 সদস্যের 74টি জমির দলিল, যেগুলোর বেশিরভাগই মানিকগঞ্জের সিঙ্গাইরে। প্রমাণ মিলেছে 2006 সালে প্রশ্ন ফাঁস শুরুর পর থেকে 42.5 একর জমি কিনেছেন তারা। বানিয়েছেন বাগান বাড়িও, যেগুলোর বাজার মূল্য 33 কোটি 38 লাখ টাকা। এ চক্রের আরেক সদস্য ডাক্তার ময়েজউদ্দিন আহমেদ, যাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অভিযোগ আছে প্রশ্ন ফাঁসের টাকায় পূর্ব রাজাবাজারে 5 তলা ভবন কিনেছেন ময়েজ। সিআইডি জানাচ্ছে পারিবারিক এ সিন্ডিকেটের 54 কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে। পাশাপাশি 9 জনের 135 ব্যাংক হিসেবে মিলেছে 65 কোটি টাকার লেনদেনের তথ্য। ঢাকা, গাজীপুর, ঢাকার মোহাম্মদপুর আছে, সাভারে আছে, মানিকগঞ্জের সিঙ্গারে আছে। এইগুলোকে আমরা কোর্টের মাধ্যমে এগুলোকে আমরা সিজ করে এবং টাকাগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখার জন্য আমরা কোর্টের মাধ্যমে আমরা প্রসেস করছি। আইনজীবীরা বলছেন আদালত জব্দের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এসব সম্পদ ব্যবহার করতে পারবে অভিযুক্তরা। তাই দ্রুত তথ্য প্রমাণ আদালতে দাখিলের তাগিদ দিয়েছেন। এখানে অনেক জিনিস দেখতে হবে, মালিকানাটা কার, সে কখন কিনেছে, কার কাছ থেকে কিনেছে, কিভাবে হাত বদল হলো, তারপরে সে কখন করলো, রেজিস্ট্রি কখন হলো, এই রেজিস্ট্রিটা করার সময় সে কি ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করছে, কোনো সে তথ্য গোপন করছে কিনা, সব দেখে শুনে বিশ্বাস জন্মাতে হবে। এটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। মানি লন্ডারিং মামলার পর অধিকতর তদন্তে এই সিন্ডিকেটের আরো সম্পদের খোঁজ মিলবে বলে ধারণা করছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবার একটু বিরতি, ফিরে এসে যা থাকছে। পিকে হালদারকে পালাতে সহায়তাকারী কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট। দুদকের পদক্ষেপ জানাতে নির্দেশ। পতন কাটিয়ে মূল্যসূচকের বড় উত্থান, 2 স্টক এক্সচেঞ্জে ডিএসসিতে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। আবারও স্বাগত, দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরো কিছু খবর। বুড়িগঙ্গা নদীর তীরে পুনর্দখল ঠেকাতে শ্যামবাজারে আজ উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। ফরাশগঞ্জে 6 তলা একটি ভবনের অবৈধ অংশ ভাঙার সময় ভাড়াটেদের সঙ্গে বাকবিতণ্ডা হয় কর্মকর্তাদের। দিনভর ভাঙা হয় 30টির বেশি স্থাপনা। এছাড়া মান্ডাখাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফরাশগঞ্জ এলাকায় 6 তলা ভবনটির অবৈধ অংশ ভাঙা শুরু হলে ভবনে থাকা ভাড়াটিয়ারা চড়াও হন বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ওপর। তাদের দাবি, ভবনের মালিক উচ্ছেদের বিষয়টি জানায়নি। অভিযানের কারণে ভবনে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমানা বললি গেছে, শেষে আবার 2 জন ইঞ্জিনিয়ার আছে, এরপর দ্বিতীয় পিলের দিয়ে গেছে, কইছি আর ওদিকে যাবে না। আমাদের সামনে হয়েছে একবার ঢালাই দিছে, আবার পরে আরেকবার ঢালাই দিছে, এবার 2বার ঢালাই দেওয়া হয়েছে। এটা বুড়িগঙ্গা নদীর তীরে পুনর্দখল ঠেকাতে সোমবার সকাল 10:30টায় শ্যামবাজার থেকে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় একটি বহুতল ভবন এবং 30টির বেশি টিনের ঘর ভেঙে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ভবন মালিকদের আগে নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা সাড়া দেননি। টিনের ঘর, এই বিল্ডিং শুধু ভাঙবো আমরা, যতটুকু সীমানা পিলার ভিতর পরে এই বিল্ডিং ভাঙবো, সামনে সব স্থাপনা ভেঙে আমরা ক্লিয়ার করে দিব এবং 22 ফিট করে একটা সীমানা পিলার দিব, আর ওই পাশে 56 ফিট করে একটা সীমানা পিলার দিব। এই কাজ অবশ্যই নদীর জায়গা, আপনাকে ম্যাপ দেখেন। এদিকে খাল উদ্ধারে মান্ডা এবং মানিকনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মান্ডা খালের অধিকাংশ ভবনই তৈরি হয়েছে খালের জায়গায়, তবে খাল পাড়ে রাস্তা না থাকায় হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে এসব অবৈধ স্থাপনা।
আমরা সকলকে বলেছি আপনাদের নিজস্ব ক্ষয়ক্ষতি কমানোর জন্য নিজেরাই নিজেদের যে স্থাপনাটুকু খালের অংশ পড়েছে সেটুকু সরিয়ে নেওয়ার জন্য ভবন মালিকরা অধিকাংশই তাদের নিজেদের যেটুকু অংশ খালের অংশে পড়েছে তারা নিজেরাই নিজস্ব লোক দিয়ে ভেঙে অপসারণ করছে। এরপরেও কিছু স্থাপনা রয়েছে যেগুলি ছোটখাটো স্থাপনা, এগুলি আমরা নিজস্ব লেবার দিয়ে অপসারণ করছি। খাল এবং নদীর জায়গা দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবি গ্লোবাল ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে পালাতে সহায়তাকারী ইমিগ্রেশন, পুলিশ এবং দুদকের কর্মকর্তাদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পিকে হালদারের মামলার আসামিদের জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ জানতে চেয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীম এ আদেশ দেন। এর আগে পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট এবং অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তালিকা জমা দিতে আগামী 15 মার্চ দিন ঠিক করেছে হাইকোর্ট। মিথ্যা তথ্য দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা 36 কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক বিভাগ। সকালে পণ্য পরীক্ষা করে এই অনিয়ম পায় চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ AIR এর একটি দল। কাস্টমস কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, আমদানিকারক প্রতিষ্ঠান করিম ট্রেডিং সংযুক্ত আরব আমিরাত থেকে A4 সাইজের কাগজ আনার ঘোষণায় 1 কন্টেইনার পণ্য আমদানি করে। পণ্য খালাস করতে গত 4 ফেব্রুয়ারি C&F এর মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিল করে প্রতিষ্ঠানটি। সন্দেহ হওয়ায় খালাস স্থগিত করে তদন্তে নামে AIR। কন্টেইনারে পাওয়া যায় 46 লাখ শলাকায় ইজি এবং মন্ট ব্র্যান্ডের সিগারেট। কাগজের পাশাপাশি তথ্য গোপন করে সিগারেট আমদানি করায় 11 কোটি টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উঠে আসে। 2 দিনের পতন কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী 2 স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে ঢাকার শেয়ার বাজারে। পাশাপাশি ডিএসসিতে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা এবং দর বেড়েছে 64 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 287 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসসিএক্স 97.44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5545 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 1082 কোটি 27 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 280 কোটি 61 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 351টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 226টির, কমেছে 34টির এবং অপরিবর্তিত আছে 91টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় আজও প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং তৃতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট, দ্বিতীয় ফরচুন শুজ এবং তৃতীয় অবস্থানে মাইডাস ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 287.02 পয়েন্ট। লেনদেন হয়েছে 39 কোটি 91 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে আবার একটু বিরতি, ফিরে এসে যা থাকছে। সুচির আটকাবস্থার মেয়াদ 17 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালো মিয়ানমার সেনাবাহিনী। সাজোয়া যান উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। জানাচ্ছি আরো কিছু খবর। বড় দেশ হলেও ভারত কখনোই বাংলাদেশকে খাটো করে দেখে না, বরং সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে। এদেশের সাফল্যে গর্বিত হয় ভারত। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরই স্বামী। তিনি আরো বলেন, চীন বা অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের গভীরতা নিয়ে উদ্বিগ্ন নয় তার দেশ। PCAB
বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত টিকা টকে তিনি জানান, এখনো কিছু কিছু ক্ষেত্রে দুদেশের সম্পর্ক নিয়ে অনেকের মধ্যে নানা সন্দেহ অবিশ্বাস কাজ করে। প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে ভারত। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মনে করেন দোরাইস্বামী। বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক কখনোই কাম্য নয়। ভারত এটা কেনই বা চাইবে, বরং আমরা চাই বাংলাদেশ সবসময় সফল হোক। আমরা এতে গর্বিত হই। ভারত বাংলাদেশের উপর দাদাগিরি করে, এটাও এক ধরনের ভ্রান্ত ধারণা। There should be no doubt in anybody's mind that success of Bangladesh is the best thing that can happen in India. দোরাইস্বামী আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্চের ঢাকা সফরে তিস্তা চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম, কারণ এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। This is not a matter on which the union government, the government in Delhi, যে কোনো ধরনের আন্তঃনদী চুক্তির ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। ভারতের কেন্দ্রীয় সরকার এর সঙ্গে জড়িত সবার সঙ্গে আলোচনা করছে। তিস্তা নিয়ে জটিলতা থাকলেও অভিন্ন 6 নদীর পানি বন্টন চুক্তি এগিয়ে নিতে দুই দেশই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। We have shared water with Bangladesh in one of the other major rivers in the past through a formal arrangement. সীমান্ত হত্যা বন্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশিকে হত্যা করার উদ্দেশ্যে বিএসএফ গুলি করে না। সন্ত্রাস দমনে সীমান্ত রক্ষা বাহিনীকে কখনো কখনো আগ্রাসী হতে হয়। দোরাইস্বামী জানান, বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য করোনা টিকা উপহার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সম্মতি পেলেই পাঠাবে ভারত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সূচির আটকাবস্থার মেয়াদ 17 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে মিয়ানমার সেনাবাহিনী। আজই তার মুক্তি পাওয়ার কথা ছিল। এদিকে ইয়াঙ্গুন সহ মিয়ানমারের বিভিন্ন শহরের প্রধান সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। অন্যদিকে নবম দিনের মতো মিয়ানমারে চলছে সেনা শাসন বিরোধী বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলো বলছে 2 সপ্তাহে দেশটিতে আটক হয়েছে প্রায় 400 বিক্ষোভকারী। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই জনরোষ দমাতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার রাজপথে নামল সাঁজোয়া যান। সেনা প্রধানের আহ্বান উপেক্ষা করে আন্দোলন অব্যাহত থাকায় ইয়াঙ্গুন সহ প্রধান শহরগুলোর রাস্তায় টহল দিচ্ছে সেনা সদস্যরা। বিশ্লেষকদের শঙ্কা, কঠোর হাতে বিক্ষোভ দমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ সেনাবাহিনীর। এরই মধ্যে কাচিনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। সেখানে আটক হয়েছেন 5 সাংবাদিক। ইয়াঙ্গুনে বন্ধ করা হয়েছে ইন্টারনেট সংযোগ। অবশ্য সাঁজোয়া যানের উপস্থিতি থোড়াই কেয়ার করে টানা নবম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইয়াঙ্গুন, মান্দালে সহ বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। মিয়ানমার সেনাবাহিনী নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ জাতিসংঘের। চলমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সেনাবাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্ব। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 1 ফেব্রুয়ারি অং সান সুচি সহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। সেনাপ্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করে 1 বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার টিকা নেয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তালিকা করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তিনি। নিজে টিকা নেয়ার পর আরও বলেছেন, টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে সামনে। আমরা বাধ্যবাধকতা করিনি, আমরা বলেছি যে খুশি নিতে পারে। 50% অফ দি প্লেয়ার্স নাম দিয়েছে, বাকিরা এখনো দমনায় আছে। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যদি টেস্টের আলাদা সেট থাকে, আলাদা টিম থাকে, বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা টিম তৈরি করতে। আর এই ছিল এখনকার আয়োজনে। শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। করোনা টিকার দ্বিতীয় চালান দেশে আসছে 22 ফেব্রুয়ারি। পাওয়া যাবে আরও 20 থেকে 30 লাখ ডোজ। মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 থেকে 20,000 টাকা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। পাবেন প্রতি মাসে।
বাংলাদেশি গৃহকর্মী আবিরনকে হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড, গৃহকর্তার কারাদণ্ড, 50,000 রিয়াল জরিমানা। মেডিকেলের প্রশ্ন ফাঁস করা স্বাস্থ্যের সাবেক মেশিনম্যান সালাম চক্রের 54 কোটি টাকার সম্পদ, ব্যাংকে 65 কোটি টাকা। আর সেই সঙ্গে শেষ করছি সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।